অনেক বড়। আমি একটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই আগেই পড়ছেন। কিছু না কিছু জানেন। কিছু ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ১ম এ হচ্ছে যে আচ্ছা দাঁড়ান আপনাদের কোয়েশ্চেনটা বার করি। ওখান থেকে দেখে আমি যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলা আপনার সাথে আলোচনা করতেছি। হুম। ১ম এই তো কোম্পানি আইনে চলে আসে যে কোম্পানি জিনিসটা কি? আর কোম্পানি আইনটাই বা কি? কোম্পানি আইন হচ্ছে 1994। ওই আইন অনুযায়ী কিন্তু কোম্পানির যত নিয়মাবলী সবকিছু পরিচালিত হয়। তো কোম্পানির বিষয়টা হচ্ছে যে আপনি যদি ধরেন আপনি কিছু টাকা দিলেন, আমি কিছু টাকা দিলাম, আপনার আরেকটা ফ্রেন্ড আরেক কিছু টাকা দিল। ৩ জন মিলে চিন্তা করলাম যে একটা কোম্পানি আমরা সৃষ্টি করব, করব, চালু করব। সেখানে হাতের কাজের জিনিস আমরা সংগ্রহ করব, কর্মী রাখবো। তারা উৎপাদন করবে এবং এগুলো আমরা বাইরে সেল করব। এই ধরনের একটা কোম্পানি হয়ে গেল। তো ২ জন থেকে ৩ জন, ৭ জনের আগ পর্যন্ত একটা কোম্পানি থাকে প্রাইভেট কোম্পানি। মানে এটা ছোট আকারে থাকে, এটা বড় পরিসরে হয় না। আর যদি ৭ জনের বেশি হয় বা ৭ জন হয় তখন হবে এটা পাবলিক কোম্পানি, পাবলিক লিমিটেড। এছাড়া বাকিগুলো হচ্ছে প্রাইভেট লিমিটেড। এই যে বিভিন্ন কোম্পানি দেখেন বেক্সিমকো, স্কয়ার এগুলো কিন্তু সব কিছু আছে পাবলিক, কিছু আছে প্রাইভেট। যেগুলার হচ্ছে শেয়ার অবাধে বিক্রি করে সেগুলা পাবলিক। আর যেগুলার শেয়ার গুলা খুব সীমিত আকারে বিক্রি করে সেগুলা হচ্ছে প্রাইভেট। এখন একটা কোম্পানি প্রাইভেট কি পাবলিক এটা বুঝবো কেমনে? এটা বুঝতে গেলে আমাকে কোম্পানির মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনটা দেখতে হবে। আর মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনটা কি জিনিস আসলে এটা? এটা বুঝতে হবে। এই যে একটা কোম্পানি ২-৩ জন মিলে আমরা শুরু করলাম। শুরু করার পরে ১ মিনিট। শুরু করার পরে এটা একটা ফর্মালিটি আছে। যেরকম এটাকে রেজিস্ট্রেশন করাইতে হয়। রেজিস্ট্রেশন করাইতে গেলে আমাকে কি করতে হবে? যে কোম্পানিটা আমি কেন খুললাম? আমরা কেন উদ্যোগ নিলাম এটা খোলার? এটার কাজ যে শুরু করব এটার উদ্দেশ্য কি? ধরেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সকল মানে হাতে তৈরি জিনিসপত্র মৃৎশিল্প হোক, নকশি কাঁথা হোক আর যাই হোক সেগুলো বিক্রি করব। তাতে কি হবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী এদেরকে হেল্প করব, দেশের উন্নয়ন হবে। এই ধরনের জিনিসপত্র আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন লিপিবদ্ধ থাকে। আপনার কোম্পানির উদ্দেশ্য কি? এই কোম্পানির কি হবে? কাজ কি হবে? হ্যাঁ? এই ধরনের জিনিসপত্র হচ্ছে কোম্পানিতে আর্টিক এই আর্টিকেল অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এ মানে সংঘ স্মারক বলা হয় এটাকে। মানে সংঘ যে করলেন, কোম্পানি যে করলেন সেটার যত যাবতীয় নিয়মাবলী, আপনি কি উদ্দেশ্য করলেন, হ্যাঁ, এটাতে স্বার্থ কার থাকবে, হ্যাঁ, কাজ কি করবেন, কি কাজ করবেন, আপনার কাজের পরিধি কোনটা? ধরেন আপনি জীবন বীমা করতে গেছেন, এখন আপনি এটা আপনার জীবন বীমাই করবে। এইটা কি অগ্নি বীমা করতে পারবে না কোথাও। আপনি অগ্নি বীমা করতেছেন। এখন আপনার অগ্নি বীমাই করাইতে হবে। এখন আপনি গিয়ে জীবন বীমা করতে পারবেন না। এই যে জিনিসগুলা মানে পার্টিকুলারিটি কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানি কি কাজ করবে, কোম্পানির কাজের ধরন কি হবে, কতদূর কাজ করতে পারবে, কি বিষয়ে কাজ করতে পারবে এবং কোন বিষয়ে সে কাজ করবে না। মানে যেগুলা বিষয়ে কাজ করতে পারবে তার বাইরের কোনো বিষয়ে সে কাজ করতে পারবে না। এই হচ্ছে কোম্পানির সংঘ যে স্মারক, এই স্মারকটার মধ্যে এগুলা থাকে। আর আরেকটা হচ্ছে আর্টিকেল অ্যাসোসিয়েশন। এই জিনিসটা হচ্ছে আর্টিকেলটা হচ্ছে যে আমি এখন সংঘ স্মারক বানাইলাম। এখন আমার সংঘ স্মারক অনুযায়ী আমি কিভাবে কাজ করব? আমার কোম্পানির আভ্যন্তরীণ নীতি কি হবে? কতজন পরিচালক থাকবে? তাদেরকে কেমনে নিয়োগ দিব? কতজন কর্মচারী থাকবে? তাদেরকে কেমনে নিয়োগ দিব? তারা কিভাবে কাজ করবে? তাদের বেতন ভাতা কোত্থেকে আসবে? কিভাবে তারা সুযোগ সুবিধা পাবে? এই যে নিয়মাবলীগুলা, কোম্পানি কাজ করবে কিভাবে? শেয়ার বিক্রি করবে কি? মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা সংঘ বিধি যেটাকে বলা হয়। একটা হচ্ছে সংঘ স্মারক, মনে রাখবেন। এটাকে বলা হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে মূল দলিল আপনার কোম্পানির। আপনার কোম্পানির প্রাণ হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা এটা কিভাবে চলবে? তার যাবতীয় নিয়মটা থাকবে হচ্ছে
সংঘ বিধিতে বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আপনি কোম্পানি বানাইলেন, উদ্দেশ্যও বানাইলেন, সবকিছু করলেন, কিন্তু এটা আসলে কিভাবে চলবে, কোত্থেকে পয়সা পাবে, সমস্ত কিছু এটা নির্ধারণ থাকবে হচ্ছে সংঘ বিধিতে। এই হচ্ছে সংঘ বিধি এবং সংঘ স্মারক। এইটা আপনাকে জানতে হবে, কারণ কোম্পানি জানলে প্রথমেই চলে আসে সংঘর্ষ নিয়ে আসে। অনেক কোম্পানি আছে, তার মধ্যে আমি ৫-৬টা আলোচনা করব, কারণ আপনাদের এটা অন্তত ১০ মিনিট ১৫ মিনিটের একটা বিষয়। কোম্পানির সংখ্যা অসংখ্য, কোম্পানির যে ধরন সেটা অসংখ্য। প্রথমে হচ্ছে চার্ট আউট, এটা আসলে অনেক আগের পুরনো। এই যে ১৯৯৪ সালের যে কোম্পানি আইনটা হয়েছে, তার আগে যত কোম্পানি হয়েছে, মানে ইংল্যান্ডের শাসনকালে ১৮৪৪ সালে, তখন থেকে যে রাজা রানী ছিল, তখন থেকে যে কোম্পানিগুলো সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত চলতেছে, সেইগুলাকে বলা হয় হচ্ছে চার্টার্ড কোম্পানি। যেরকম আপনারা নাম শুনছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এগুলো কিন্তু চার্টার্ড কোম্পানি। এগুলা আসলে কোনো আইন দ্বারা না, ওই যে চার্টার্ডের দ্বারা বা সনদের দ্বারা সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে স্ট্যাটিউটরি কোম্পানি আছে কিছু, বিধিবদ্ধ আরকি। মানে স্ট্যাটিউটরি মানে এটা হচ্ছে মানে আইনের সাথে সম্পৃক্ত বিধিবদ্ধ কোম্পানি। জাতীয় সংসদ থেকে আপনার এই কোম্পানিগুলো সৃষ্টি করছে। যেরকম বাংলাদেশ বিমান আছে, তারপর বাংলাদেশ ব্যাংক আছে, বিআরটিসি আছে, বিটিআরসি আছে। বুঝছেন? এইগুলো হচ্ছে স্ট্যাটিউটরি কোম্পানি। তারপরে ওই যে আ আইসিটি আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিউটরি বডি। হুম? তারপর হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি। ধরেন আপনি কোম্পানি, যে আমরা ৩ জনই মিলে একটা কোম্পানি করব, এটাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। না করলে সমস্যা নাই, কিন্তু রেজিস্ট্রেশন করলে ভালো। তখন এটা কোম্পানি আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয়। এইটা হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি, এটাকে বলা হয়। আরেকটা হচ্ছে আনরেজিস্টার্ড। অনেক সময় কোম্পানি আনরেজিস্টার্ড ও হয়ে থাকে। তখন ওইটাকে আনরেজিস্টার্ড কোম্পানি বলা হয়। তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট হচ্ছে, প্রাইভেট মানে ব্যক্তিগত, তো বুঝতেই পারছেন। এই কোম্পানির সদস্য সংখ্যা কম থাকে। ২ জন থাকে। কমপক্ষে ২ জন, ২ বা ততোধিক আরকি। তো ৭ তখন ২ জন বা তার বেশি হইলে এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। এটার কি হয়, শেয়ার গুলো খুব সীমিত সংখ্যক বিক্রি হয়। ওইরকম না। মানে একেবারে ভাস্ট আপনার মানে আমজনতার কাছে দিয়ে দেয়। ওভাবে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি ওভাবে চলে না। আর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থাকবে হচ্ছে ৫০ জন। ৫০ জন পর্যন্ত আপনার প্রাইভেট লিমিটেড এ কাজ করতে পারবেন। ৫০ এর উপরে হয়ে গেলে তখন আবার এটাকে পাবলিক এ নিয়ে যেতে হবে। কারণ সদস্য সংখ্যা বেশি হয়ে যায়। তারপর আসেন যে পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড এর সর্বনিম্ন সদস্যই থাকবে ৭ জন। মানে এটার যে পরিসর একটু বিশাল। আমার ফোনটা আমার থেকে একটু দূরে আছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে। তো পাবলিকে হচ্ছে সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ আপনার যত খুশি তত। এই যে বিভিন্ন ব্যাংক হচ্ছে, ওগুলার ব্রাঞ্চ হচ্ছে, এগুলো কিন্তু পাবলিকে চলে যায়। হ্যাঁ, যদিও এখন অবশ্য পিএলসি করে ফেলছে সব, প্রাইভেট করে ফেলছে। এটা সরকারের একটা পলিসি। এগুলো হচ্ছে ভাস্ট, এগুলার অনেক মানে ম্যান পাওয়ার, অনেক জায়গায় ব্রাঞ্চ, শেয়ার বিক্রি করে উন্মুক্তভাবে এরকম। তারপরে হচ্ছে সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি। কোন কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম হলে তাকে সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি বলা হয়। তো শেয়ার হোল্ডার গণের দায় কিভাবে অসীম হয়? হ্যাঁ, অন্য জায়গা থেকে যখন আপনি টাকা নিয়ে আসবেন, ঋণ করবেন, তখনই আপনার দায় হয়ে যাবে এটা। সবসময় দায় হচ্ছে ঋণ, বুঝছেন? সেটাকে বলা হয় সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি। আর হচ্ছে সীমাবদ্ধ দায় হচ্ছে যার দায়টা বা ঋণটা হচ্ছে সীমাবদ্ধ। এত বেশি না। এটা প্রাইভেট লিমিটেড এ হয় সাধারণত। তারপর হচ্ছে সরকারি কোম্পানি। সরকারি কোম্পানির কথা আপনাকে বলব কি? এটা তো উম মানে উম আচ্ছা, সরকারি কোম্পানি হচ্ছে সীমাবদ্ধ দায় কোম্পানির কমপক্ষে ৫১ জন শেয়ার বা তার বেশি বা সম্পূর্ণ শেয়ারের মালিকানা সরকারের থাকলে। মানে সীমাবদ্ধ দায় বলতে ধরেন আমি প্রাইভেটই বা আমার কোম্পানি লিমিটেড দায় সম্পন্ন। কিন্তু আমার যে শেয়ার, হ্যাঁ, তার ৫০ ভাগের বেশি হচ্ছে সরকার কিনে ফেলছে। তখন এটা সরকারি কোম্পানি হয়ে যাবে। যেকোনো কোম্পানি এখন সরকার কিনছে দেখে সরকারি কোম্পানি হইছে। আবার অন্য ব্যক্তি যদি কিনে, আমার কোন কোম্পানি মনে করেন।
আমরা ৩ জন ৪ জন মিলে শুরু করলাম একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির ৫০ ভাগের বেশি শেয়ার আপনি মনে করেন যে রায়হান ভাই কিনে ফেলল। তখন কিন্তু কোম্পানিটা হোল্ডিং কোম্পানি হয়ে যাবে। আমার জন্য সাবসিডি আমি হব তখন সাবসিডিয়ারি। আর রায়হান ভাই হবে হোল্ডিং। কেন হোল্ডিং করবে? রায়হান ভাই আমাকে হোল্ড করবে। কত পার্সেন্ট? ৫০ এর বেশি হোল্ড করবে। তখন কিন্তু উনি কিন্তু পরিচালক নিয়োগ দিতে পারবে। মানে অনেক ক্ষমতা খাটাইতে পারবে আরকি। মালিকদের মতো ক্ষমতা খাটাইতে পারবে। কারণ সে তো বেশি অংশের মালিক। এটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আরেকটা হচ্ছে সাবসিডিয়ারি। ওই যে হোল্ডিং কিনে ৫১ র বেশি শেয়ার কিনে ফেলবে সে হচ্ছে ওই হোল্ডিং। আর আমার কাছ থেকে যে কিনলো আমার তো শেয়ার কমে গেল। আমার মালিকানার পরিমাণ কমে গেল। আমি হব সাবসিডিয়ারি। তারপরে অনেক কোম্পানি আছে অলাভজনক। যেরকম ধরেন দেখবেন যে দাতব্য চিকিৎসালয়, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে দেখবেন যে ভলান্টারিলি কাজ করে অনেকে। এগুলো কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলাতে লাভ দেখায় না। এগুলা বলা হয় যে ট্রাস্টে করছে বা লাভ দেখায় না। জনকল্যাণে করে যেগুলা, এগুলাই হচ্ছে অলাভজনক। তারপরে বিদেশের অনেক কোম্পানি বাংলাদেশে আছে। এগুলো বিদেশি কোম্পানি। এগুলো সহজ এই প্রশ্নের উত্তরটা যদি আসে আপনারা দিতে পারবেন। ৪-৫ টা ১০ টা কোম্পানি আপনারা নিজেই এরকম ভাবে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি হচ্ছে যে কোম্পানি আইন দ্বারা এটা নিবন্ধিত হইছে। কিন্তু আসলে কোম্পানি আইন দ্বারা এটা পরিচালিত হয় না। এটাকে বলা হয় বিশেষ কোম্পানি। যেরকম বীমা কোম্পানিগুলা, এগুলা কিন্তু কোম্পানি আইন দ্বারাই কিন্তু রেজিস্ট্রেশন হয়। কিন্তু তাদের যে এই পরিচালনা এটা কিন্তু এই কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। বীমা আইন যেটা আছে বীমা পলিসি দ্বারা ওইটা কিন্তু পরিচালিত হয়। এজন্য এটাকে বলা হয় বিশেষ কোম্পানি। কোন কোম্পানি যদি কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত হইলেও সাধারণভাবে কিন্তু কোন কোম্পানি নিবন্ধিত হয়। কোম্পানি আইন অনুসারে নিবন্ধিত হয় এবং কোম্পানি আইন মেনে চলে। কিন্তু এই কিছু কোম্পানি আছে যে নিবন্ধিত হওয়ার টাইপ একই, কোম্পানি আইন দ্বারাই হয়। কিন্তু তাদের যে কার্যক্রম একটু ভিন্ন প্রকৃতির হওয়াতে তারা অন্য আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তখন এগুলাকে বিশেষ কোম্পানি বলা হয়। যেরকম ধরেন এই যে মানি প্ল্যান্ট এগুলা আছে, এগুলা কিন্তু কোম্পানি আইন দ্বারাই কিন্তু ইয়ে হয়। কিন্তু দেখা যায় যে ওরা ভিন্ন ইয়ে করে, মানে আইন দ্বারা পরিচালিত হয়। বীমা তো ভিন্ন, বীমা পলিসি যে বীমা আইন যেটা সেটা দ্বারা পরিচালিত হয়। এখন কোম্পানি গঠন কিভাবে হবে? বেসিক জিনিসটা আমাদের জানা অবশ্যই উচিত। একটু আগে বললাম যে আমরা ৩ জন মিলে একটা কোম্পানি শুরু করছি। আমাদের এই ৩ জনকে বলা হবে উদ্যোক্তা। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে একটা কোম্পানি চালু করলাম। তারপরে আমাদের কাজ হবে কোম্পানির যে সংঘ স্মারক বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন টা প্রণয়ন করব। আমাদের কোম্পানির উদ্দেশ্য, কাজ, পরিধি, ক্ষমতা এগুলা আমরা নির্ধারণ করব। তারপরে আমরা এই অনুসারে আমাদের যে কোম্পানি কিভাবে পরিচালিত হবে সেই অনুযায়ী আপনার সংঘ বিধি প্রণয়ন করব। এরপরে আমরা যাব হচ্ছে রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন করলে আমরা সংঘ বিধির একটা কপি এবং সংঘ স্মারকের একটা কপি কি করব? রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে এ জমা দিব। যেগুলো সকল উদ্যোক্তা সিগনেচার করবে এটার মধ্যে। নাম, ঠিকানা একেবারে সব ডিটেইল থাকবে। তারপর নিবন্ধন কর্মকর্তা সন্তুষ্ট যদি হয় যে না সব কাগজ ঠিক আছে, তাইলে ৩০ দিনের মধ্যে আপনাকে নিবন্ধন করে দিবে। এখন যদি হয় আপনার প্রাইভেট কোম্পানি তাহলে কাজের জন্য আলাদা অনুমতি লাগবে না। কিন্তু যদি পাবলিক কোম্পানি হয় মানে কোম্পানিটা বড় হয় তাহলে কিন্তু ওয়ার্কিং যে পারমিট, ওয়ার্ক পারমিট লাগবে। আদারওয়াইজ প্রাইভেট কোম্পানি ওয়ার্ক পারমিট লাগে না। তাইলে এখন আমরা বুঝলাম যে কোম্পানি কিভাবে কি কোম্পানি আছে এবং কোম্পানিটা গঠিত হয় কিভাবে? কোম্পানির মূল বিষয়গুলা কি? কিভাবে একটা কোম্পানি শুরু হয়? এখন আমরা জানবো যে একটা প্রাইভেট কোম্পানি কিভাবে একটা পাবলিক কোম্পানিতে পরিণত হবে। তো কোম্পানিতে নিয়ম আছে কি সাধারণ সভা করতে হবে। সাধারণ সভা মানে কোম্পানির যত পরিচালক আছে, কোম্পানির যত উদ্যোক্তা আছে সব এই সভায় উপস্থিত থাকবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা সিদ্ধান্ত গ্রহণ করে। তো ওই সভাতে আপনি যদি প্রাইভেট কোম্পানি হয়ে যান, আপনার কোম্পানির সদস্য সংখ্যা বেশি, মূলধন বেড়ে গেছে, আপনার পরিসর বেড়ে গেছে তখন আপনি ইচ্ছা করলে ওখানে প্রস্তাব করতে পারেন সবাই মিলে যে সরি এটাকে পাবলিক করব। পাবলিক করতে গেলে আপনার সদস্য সংখ্যা বেশি এগুলো সব দেখাইতে হবে। এবং শেয়ারও তখন আপনি অবাধে বিক্রি করতে পারবেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আবার গিয়ে নিবন্ধকের কাছে যাইতে হবে। যে রেজিস্ট্রেশন করে তার কাছে গিয়ে এই সমস্ত তথ্য আপনাদের যে পরিবর্তিত তথ্যগুলো আছে এগুলো জমা দিয়ে আপনার আবার নিবন্ধন করে পাবলিক কোম্পানিতে রূপান্তর করতে হবে। আবার একটা প্রাইভেট কোম্পানি যদি
পাবলিক যদি প্রাইভেটে যায়, ধরেন পাবলিকের মূলধন কমে গেছে, জনসংখ্যা ম্যান পাওয়ার কমে গেছে, তখন কিন্তু সে ওই ম্যান পাওয়ার ছাঁটাই করে কোম্পানির পরিসর ছোট করে শেয়ারের প্রকৃতি এগুলো সবকিছু ছোট করে সে কিন্তু আবার রিপোর্ট করতে পারে নিবন্ধকের কাছে এবং সেটাকে প্রাইভেট হিসেবে এই করতে পারে, রেজিস্ট্রেশন করায় নিয়ে আসতে পারে, তখন সে প্রাইভেট হিসেবে কাজ করতে পারবে। ঘটনাটা ছোট করে বললাম, কিন্তু ঘটনাটা কিন্তু এত ছোট না। কারণ একটা সভায় আপনার প্রস্তাব দিবে, প্রস্তাব দেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ এটাকে এগ্রি করবে। এগ্রি করার পরে গিয়ে আপনার আস্তে ধীরে আপনার কর্মকাণ্ডে আগাইতে হবে। কর্মকাণ্ড কি? আপনার এই যে সদস্য সংখ্যা কতজন, এটা আপনার তখন প্রাইভেট হলে তো কমে যাবে, আর পাবলিক হইলে বেড়ে যাবে। ৫০ জন পর্যন্ত আপনি প্রাইভেটে রাখতে পারবেন। এর বেশি হইলেই আপনার পাবলিকে চলে যাবে। তো এইভাবে ঋণপত্র, যেটা অবাধে ঋণপত্র পাবলিক বিক্রি করতো, তখন সে আর অবাধে বিক্রি করবে না। সে সীমিত পরিসরে বিক্রি করবে। তখন তার ওই রিপোর্ট থাকবে। তখন নিবন্ধকের কাছে এই সকল কাগজপত্র নিয়ে আপনি জমা দিবেন, সবার স্বাক্ষর সহ। তখন নিবন্ধক এই বিষয়টা নিয়ে আবার সংঘ স্মারক, হ্যাঁ, সংঘ লিপি এগুলা কিন্তু আপনাকে আবার নতুন করে করতে হবে। কারণ প্রাইভেটের আর পাবলিকের মধ্যে তো একটু তফাৎ থাকে। এগুলা পরিবর্তন করে আবার এই নিবন্ধকের কাছে জমা দিয়া আপনার এই নিবন্ধন করে উনার অনুমতি নিতে হবে। নিয়ে তারপরে সবার স্বাক্ষর থাকবে তাতে, আপনারা যে প্রস্তাবটা জমা দিবেন। দেওয়ার পরে উনি এটাকে অ্যালাউ করে দিবে। মানে গ্র্যান্ট করে দিবে। তখন আপনি আবার প্রাইভেট থেকে পাবলিক বা পাবলিক থেকে প্রাইভেট হতে পারবেন। মূল কথা পাবলিক এবং প্রাইভেটের যে বৈশিষ্ট্য, হ্যাঁ, সেইটা আপনাকে ধারণ করতে হবে। করে তারপর আপনি নিবন্ধকের কাছে যাবেন। এখন আপনি প্রাইভেটের বৈশিষ্ট্য নাই, পাবলিকের বৈশিষ্ট্য নাই, কিন্তু আপনি গিয়ে পাবলিক করতে যাবেন, হবে না। আপনার এখানে লোক সংখ্যা এগুলা বিষয়ে ডিটেইল দিতে হবে। আবার প্রাইভেট থেকে পাবলিক থেকে প্রাইভেট করবেন, সেই ক্ষেত্রে আপনার লোক সংখ্যা কম থাকতে হবে। সেখানে বেশি আছে, এটা হবে না। আপনার তখন ওইগুলোও সংশোধন করে বা সীমিত করে আপনার প্রাইভেট করতে হবে। আর মেইন কাজটা করে হচ্ছে নিবন্ধক। কারণ উনি অ্যাকচুয়ালি এক্সিকিউট করে দেয় আপনার কাগজপত্রের ভিত্তিতে। যাই হোক, এখন আমরা করব হচ্ছে কোম্পানি একটা পৃথক ব্যক্তি সত্তা কিনা। অবশ্যই পৃথক ব্যক্তি সত্তা। কোম্পানি একজন আর্টিফিশিয়াল পার্সন। কারণ তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, সে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। তার একক বলে কিছু নাই। তার মধ্যে যতজন পরিচালক আছে, যতজন ম্যান পাওয়ার আছে, সব হচ্ছে সমষ্টিগত, তো কালেক্টিভ, কোম্পানির সব। আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করতে হবে। আপনি যদি স্পেসিফিক একজনের বিরুদ্ধে মামলা করতে যান কোম্পানির কোনো বিষয়ে, তাইলে হবে না। আমি ব্র্যাক ব্যাংকে যাই, মনে করেন যে একজন কর্মচারীর বিরুদ্ধে আমার মূলধন বিষয়ে বা আমার জামানত বিষয়ে বা আমি কোনো এফডিআর করছি, করতে হবে, মামলা করব, এরকম হবে না। অসৎ আচরণের জন্য সেটা আলাদা বিষয়। কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ইস্যু, যেটা ব্যাংকের সাথে আমার লেনদেন, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তির স্বার্থে ব্যক্তির নিকট মামলা করতে হবে আমাকে ওই পরিচালক বরাবর, মানে কোম্পানি বরাবর। এটাই হচ্ছে মেইন বিষয়। এবং কোম্পানি কি করতে পারে? সম্পত্তি ধারণ করতে পারে, সম্পত্তি সেল করতে পারে। তারা অনেক, অনেক ক্ষমতা আছে। এইজন্য কোম্পানিও একজন পৃথক ব্যক্তি সত্তা। এবং এটা কৃত্রিম। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল পারসন। এটা আমরা ইন্টারন্যাশনাল লতেও পড়ছি। রাষ্ট্র যেরকম ভাবে একটা আর্টিফিশিয়াল পারসন, কোম্পানিও সেরকম একটা আর্টিফিশিয়াল পারসন, আমাদের মতোই। আচ্ছা। এরপর আমরা পড়ব সীমিত দায় সম্পন্ন কোম্পানি। এটা কি? আচ্ছা, সীমিত দায় হচ্ছে কিছু কোম্পানি আছে, তাদের যে দায় আছে, বাইরে ঋণ আছে, সেগুলা মানে সীমিত, এবং সেগুলা পরিশোধ যদি করেন তাইলে এই দায় শেষ হয়ে যায়। তাহলে এটার মধ্যে আর কোনো দায় অবশিষ্ট থাকে না। এই ধরনের কোম্পানিগুলায় আপনি কখনোই এই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না। সরাসরি আপনার কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। যদিও কোম্পানির বিরুদ্ধেই মামলা দায়ের করতে হয়। মানে এদের দায় থাকে সীমিত, অল্প দায় থাকে, এবং এগুলো মিটায় ফেললে তখন আর আপনি মামলা করতে পারবেন না। আর কোনো কারণে আপনি কোম্পানির ব্যক্তি হিসেবে কোনো এগেইনস্ট এ সেটা হবে না। আপনি পুরা কোম্পানির বিরুদ্ধে মামলা করতে হবে। আরেকটা হচ্ছে অসীম দায় সম্পন্ন। অসীম দায় সম্পন্ন কোম্পানিটা হচ্ছে এটার মধ্যে আপনার কিছু নিয়মের ব্যতিক্রম থাকে। যেরকম একটা প্রাইভেট কোম্পানিতে আমরা জানি যে ২ জন আপনার অবশ্যই লাগবে।
পার্সন লাগবে, তাই না? উদ্যোক্তা হিসেবে। আর পাবলিকে লাগবে কমপক্ষে ৭ জন। এখন আপনার কোম্পানিতে আপনি একাই উদ্যোগ নিলেন। আপনার আর কোনো লোক নাই। এই এই অবস্থায় আপনার চলল ৬ মাস প্রাইভেট কোম্পানি হিসেবে। তখন কি হয়ে যাবে? আপনি এই ৬ মাসের মধ্যে আর লোকজন জোগাড় করতে পারলেন না। আবার একটা পাবলিক কোম্পানির ক্ষেত্রেও ৭ জনের কম নিয়ে ওরা পাবলিক কোম্পানি যাত্রা করল। কিন্তু এটা আপনার ৬ মাসের অতিক্রম হয়ে গেছে, অধিক সময় হয়ে গেছে। এইভাবে যদি কোম্পানির ব্যবসা আপনারা চালাইতে থাকেন, তাইলে প্রত্যেক ব্যক্তি কিন্তু কোম্পানির জন্য আপনার এই যে কোম্পানির যে দেনা হবে মানে ঋণ হবে সেটার জন্য দায়ী থাকবে। এক্ষেত্রে এই এই পরিস্থিতিতে সদস্য আর এই প্রত্যেক সদস্যদের দায়-দায়িত্ব অসীম থাকে। কারণ একজনের অ্যাবসেন্স এ আপনি তার দায়ও কিন্তু নিচ্ছেন। আপনার কোম্পানিতে নাই লোক, আপনার ঋণের পরিমাণ বেশি, তখন কিন্তু এটাকে অসীম দায়সম্পন্ন কোম্পানি বলা হয়। আর সীমিত হচ্ছে, সীমিততে শুধু ঋণ থাকবে সীমিত, অল্প ঋণ থাকবে। কিন্তু অন্যান্য স্ট্রাকচার ঠিক থাকে। কিন্তু এখানে কিন্তু বডিলি স্ট্রাকচার যেটা যতজন নিয়ে গঠন করতে হয় ততজনও কিন্তু আপনার কাছে নাই। আপনার ক্যাপিটাল যে দিবে, হ্যাঁ, ইনভেস্টর নাই। আপনার মূল যে উদ্যোক্তা সেখানেই আপনার ঘাটতি আছে। তাহলে আপনার ৭ জনের উদ্যোগে একটা কোম্পানি শুরু হয়, ওইটা হচ্ছে পাবলিক কোম্পানি। আর ২ জনের কমপক্ষে ২ জনের উদ্যোগে শুরু হয় প্রাইভেট কোম্পানি। এখানে যদি আপনি একা করতে চান, তা আরেকজনের দায় আপনার চলে আসবে। তারপরে আপনার যত ঋণ হবে সেটা আপনার উপরেই বর্তাবে। এভাবে ৬ মাসের মধ্যে যদি নিয়ে ফেলতে পারেন লোকজন, তাহলে সমস্যা নাই। কিন্তু ৬ মাস যদি এক্সিড করে, হ্যাঁ, তখন এই আপনার এটা সীমিত দায়সম্পন্ন কোম্পানিতে আর থাকবে না। এটা অসীম দায়সম্পন্ন কোম্পানিতে পরিণত হবে। আচ্ছা। আচ্ছা, লিমিটেড কথা ছাড়া কোন কোম্পানিকে রেজিস্ট্রেশন করা যায় না? যায়। কখন যদি কোনো কোম্পানি আপনি সরকারকে যদি সন্তুষ্ট করতে পারেন বা বুঝাইতে পারেন যে আমার যে কোম্পানি হচ্ছে এটা জনকল্যাণার্থে, এটা ধর্ম বা মানুষের সেবা করবে বা জীবজন্তুর সেবা করবে বা পরিবেশের সেবা করবে, এটার মধ্যে আমাদের কোনো লাভ থাকবে না, এটা কোনো লাভজনক কোম্পানিই না, তখন আপনার এটা লিমিটেড হিসেবে আপনার এই ইয়ে করতে হবে না, নিবন্ধন করতে হবে না। শুধুমাত্র সরকারের একজন সচিব লাইসেন্স দিবে আপনাকে, সেই লাইসেন্স নিয়ে আপনি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এই হচ্ছে আপনার এই একটা নিয়ম যে নিবন্ধন লিমিটেড কথাটি যদি ছাড়া আপনি নিবন্ধন করেন, সেটা করা যায় কিনা? অবশ্যই যায়। এখন আসেন যে শেয়ার কি? শেয়ার কি আপনাদের এই সাজেশনে নাই, কিন্তু শেয়ার জিনিসটা আপনাদের জানা উচিত। আপনার মূলধন ধরেন আমার কোম্পানিতে আমি দিলাম ৫০ লাখ, আরেকজন দিল ৫০ লাখ, আরেকজন দিল ৫০ লাখ। এখন আমরা কাজ শুরু করব। কিন্তু আমাদের আরো অর্থ দরকার। তখন আমরা আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করতে পারব। বিক্রি করে আরেকজনের কাছ থেকে টাকা নিতে পারবো। এটা কিন্তু মূলধনই। শেয়ার এক ধরনের মূলধন। মানে আপনি আপনার অংশ থেকে কিছু অংশ আরেকজনকে ছেড়ে দিয়ে আপনি কোম্পানির মালিকানা তাকে দিচ্ছেন এবং তার অর্থ আপনি নিচ্ছেন। শেয়ার এবং ঋণপত্র যেটাকে বলা হয় ডিবেঞ্চার এক জিনিস না। ডিবেঞ্চার হচ্ছে আলাদা ঋণপত্র। যখন কোম্পানির চলা কঠিন হয়ে যায় তখন কিন্তু আপনার ডিবেঞ্চার বিক্রি করে। এই যে আমাদের ঋণ দাও, তোমাদের লভ্যাংশ দিব। আ যথাসময়ে ঋণ ফেরত দেওয়া হবে। আর শেয়ার জিনিসটাতে কিন্তু এরকম না। তারা কোম্পানির লভ্যাংশ পায়। কিন্তু ঋণ আর শেয়ার এক জিনিস না। ঋণ হচ্ছে আপনার এটা ঋণ, এটা দায়। আর শেয়ার হচ্ছে এটা মূলধন। এটা ক্যাপিটালে চলে যায়। মানে এটার মধ্যে আপনার ঋণপত্রের মতো দায় না। ঋণপত্র তো আপনার শেয়ারের বাইরের জিনিস। আর শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানা দিয়ে দেওয়া। ঋণপত্র কিন্তু মালিকানা দেয় না। ঋণপত্র দেয় ঋণ নেয় এবং ওইখান থেকে তাকে একটা ইয়ে দেয়, লভ্যাংশ দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা জানা দরকার, সেটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবস্থাপনা নীতি জিনিসটা কি? একটা কোম্পানি সংঘবিধিতে আমরা জানি যে কোম্পানি কিভাবে চলবে, তার সমস্ত নিয়ম লিপিবদ্ধ থাকে এবং কোম্পানি কিন্তু ওই নিয়মেই চলবে, এর বাইরের কোনো নিয়মে চলতে পারবে না। তারপরে এই নিয়মটাতে এই ধরেন কোনো প্রবলেম ক্রিয়েট হইলো, তখন আপনি এইখানেই আপনাদের প্রবলেম গুলো সলভ করবেন, সভা করবেন বা নেগোশিয়েট করবেন। মানে কোম্পানির
চাল থেকে চুল খসলেই যে তিল থেকে তাল মানে পান থেকে চুন খসলেই যে মামলা করে ফেলবেন, এটা কিন্তু পারা যায় না। সংঘ বিধিতে যে নিয়ম উল্লেখ আছে, সেই নিয়ম যদি কোম্পানির পরিচালকরা মেনে চলে এবং সেই নিয়ম পালন করে, তাইলে কিন্তু হুট করে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। এবং আপনি হট করেই মামলা করে দিতে পারবেন না। আপনার সাথে যে পর্যন্ত না কোনো বেআইনি কাজ সম্পন্ন হয়, যেটা সংঘ স্মারক এবং সংঘ লিপির এগেইনস্ট এ যায়, তখন আপনি মামলা করতে পারবেন অথবা ফ্রড এগুলা মামলা করতে পারবেন। এইজন্য আবার আপনি ব্যক্তি বিশেষের একটু আগেও বললাম যে কোম্পানিতে ব্যক্তি বিশেষের প্রতি কিন্তু আপনি সাধারণত কোম্পানির সাথে রিলেটেড কোনো বিষয়ে মামলা করতে পারবেন। ব্যক্তির সাথে ব্যক্তি তো মামলা করতেই পারে। যদি ওই বেটা আপনার জমি দখল করে ফেলে, অন্য বিষয় সেটা। কিন্তু কোম্পানি রিলেটেড বিষয়ে কিন্তু মামলা করা যায় না। এইটাই হচ্ছে আভ্যন্তরীণ পরিচালনা নীতি এবং এখানে কেন এটা করছে? কোম্পানি যা ধরেন আমি আপনার সাথে ব্যবসা করতেছি। ওই আমাদের নিজেদের নিয়ম অনুযায়ী এটাকে সলভ করব। ফট করেই আদালত এখানে যেন হস্তক্ষেপ করতে না পারে বা থার্ড পারসন যেন এখানে হস্তক্ষেপ করতে না পারে, এইজন্য এই আভ্যন্তরীণ পরিচালনা নীতিটাকে বলা হয়। কিন্তু এই নীতির ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যে ৩য় পক্ষ আপনার সাথে কোনো আপনার কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছে বা মানে তখন কিন্তু সে না জেনে নিল, কিছু জানে না। আপনার কথা অনুযায়ী কাজ করলো। কিন্তু সে কাজের সুবিধাটা জানেই না। তাইলেও কিন্তু সে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। তারপরে যদি কোনো ফ্রড করে বা জালিয়াতি করে, এটা আপনার লিগ্যাল অ্যাকশন এ চলে যাবে। তারপরে কোম্পানির যে পরিচালক, তার যদি নিজস্ব সীমার বাইরে গিয়ে কাজ করে, তাকে দেওয়া হইছে যে চুক্তি করতে পারবা। কিন্তু সে জমি বিক্রি করে দিল। তখন কিন্তু তার বিরুদ্ধে আপনি লিগ্যাল অ্যাকশন এ চলে যেতে পারবেন। তারপরে ওখানে যদি নেগলিজেন্স থাকে এবং আপনার ওই নেগলিজেন্স এর কারণে যদি ওই থার্ড পারসন কোন ব্যক্তির ক্ষতি হয়ে যায়, তখন সে কিন্তু তখন এই নীতি কাজ করবে না। তখন এইটা ব্যতিক্রম। এখন আপনাদের প্রশ্নগুলো আমি একটু দেখতেছি, কয়েক সেকেন্ড সময় দেন। আচ্ছা, এখন আমরা চলে যাব প্রবর্তক, প্রমোটর, পরিচালক পড়ি আগে। তারপরে প্রবর্তক পড়ি। না, প্রবর্তক আগে পড়ি। পরিচালক পরে পড়ি। প্রবর্তকটা জানতে হবে। প্রবর্তক হচ্ছে যিনি কোম্পানি আসলে উদ্যোক্তা। আমি যদিও বের করে নাই। যে যারা শুরু করে অ্যাকচুয়ালি শেয়ার দেয়, যারা হচ্ছে মূলধন দেয়। প্রবর্তক আর পরিচালক কিন্তু অনেক সময় একজন হয় না। কারণ আমি আমি আমরা ৭ জন মিলে কোম্পানি শুরু করব। ৭ জন মূলধন দিলাম। কিন্তু আমরা চিন্তা করলাম আমরা অন্য কাজে ব্যস্ত থাকি। আমরা কখনোই কোম্পানি একজন পরিচালনা করতে পারব না। তখন করব। তখন আরেকজন পরিচালক আমরা নিয়োগ দিব। সেটা আ সভার মধ্যে আমরা সিদ্ধান্ত নিব যে কাকে নিয়োগ দিব, পরিচালক কিভাবে নিয়োগ দিব। আর প্রবর্তকরা হচ্ছে কোম্পানির অ্যাকচুয়ালি মালিক বলা হয় যাদেরকে। আর পরিচালক কিন্তু মালিক নাও হতে পারে। সে হচ্ছে পরিচালনার প্রধান। ম্যানেজিং ডাইরেক্টর আমরা শুনি। এই যে বিভিন্ন ব্যাংক শুনি, তারপর বিভিন্ন বড় প্রতিষ্ঠান শুনি যে ম্যানেজিং ডাইরেক্টর মানে সে ম্যানেজিং এ আছে। সে কিন্তু মালিক না। অনেক সময় ম্যানেজিং ডাইরেক্টরও মালিক হয়ে থাকে। কারণ সে যদি মূলধনে তার সম্পর্ক থাকে তখন কিন্তু সে মালিক। এখন প্রবর্তককে আমরা দেখি যে যে সকল ব্যক্তি নতুন কোনো কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে প্রবর্তক বা প্রমোটার বলা হয়। মানে কোম্পানির অস্তিত্ব যাদের দ্বারা সৃষ্টি হয়, সোজা কথা উদ্যোক্তা যারা, যারা ১ম এই উদ্যোগ নেয় যে আমরা কোম্পানি শুরু করব। ওরাই হচ্ছে প্রমোটর। প্রমোটরের কর্তব্য হচ্ছে যে এই যে একটা কোম্পানি এটার আইনগত অস্তিত্ব আপনার প্রকাশ করবে। কিভাবে প্রকাশ করবে? এই যে সংঘ স্মারক, সংঘ বিধি এইগুলা প্রণয়ন করবে। তারপরে হচ্ছে এই কিভাবে কাজ করবে, পরিকল্পনা, এগুলা পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, মূলধন সংগ্রহ করা, তারপরে ঋণপত্র যদি বিক্রি করতে হয় সেটা করা, ভবিষ্যতে কোম্পানি কি কাজ করবে এটা নির্ধারণ করা, রেজিস্ট্রেশন এর জন্য সে কি পদক্ষেপ নিবে তারা নিজেরা আলোচনা করে এগুলা করবে। এটা হচ্ছে প্রমোটরের কাজ। মানে কোম্পানিটাকে আপনার
সাকসেসফুল হওয়ার জন্য মানে দাঁড়ানোর জন্য কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করার জন্য যত প্রকার কাজ আছে এই কাজগুলো কিন্তু কোম্পানির প্রমোটররাই করে থাকে বা যারা করে তাদেরকেই প্রমোটর বলা হয়। এখন প্রমোটরের দায় দায়িত্ব কি? প্রমোটরের দায় দায়িত্ব যদি ধরেন কোম্পানির কোনো বিবরণ দেন বাইরে প্রসপেক্টাসের মধ্যে মিথ্যা বিবরণ তখন কিন্তু তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। সে ক্ষতিপূরণ দিবে তখন। এইজন্য আপনি গিয়ে ইয়ের মধ্যে যে ম্যানেজিং ডাইরেক্টরকে ধরতে পারবেন না। কারণ এখানে যেহেতু তার মালিক আছে। তারপরে কোম্পানির যদি ধরেন অবসান হয়ে গেল। অবসান কি বুঝেন? কোম্পানি মানে বিলুপ্ত হয়ে যায় অনেক সময় কোম্পানি বিভিন্ন কারণে। অতিরিক্ত ঋণ আরো অনেক কারণ থাকতে পারে। পরিচালকদের মধ্যে বা প্রমোটরদের মধ্যে সমঝোতার অভাব বা চায়ই না তারা এটা কন্টিনিউ করতে। তখন কিন্তু কোম্পানি বিলুপ্ত হয়। কিভাবে কোম্পানি বিলুপ্ত হয় এটা আমি একটু পরে বলব। তখন কোম্পানি বিলুপ্ত হলে কিন্তু কোম্পানির অন্য কর্মচারীদেরকে নিয়ে যায় না। ওই প্রমোটরকেই ধরে। ধইরা ওনাকেই জেরা করে। যে কেন কোম্পানি বিলুপ্ত হইলো? কি সমাচার? এটার এখানে তো অনেকের স্বার্থ জড়িত থাকে। অনেকেই তো এটা রিপোর্ট করে। কোম্পানি কিন্তু এমনি বিলুপ্ত হয় না। আদালত দ্বারা হয়। তারপর যাদের কাছ থেকে ঋণ কিনছে, এদের ঋণ দিচ্ছে না, ওদের দ্বারা হয়। হ্যাঁ? তারপর সীমাবদ্ধ অনেক দায় হয়ে গেছে, পরিশোধ করতে পারতেছে না। আবার কোম্পানির যারা থাকে তারাও যদি সিদ্ধান্ত নেয় তারাও করতে পারে। কোম্পানিকে মানে কোম্পানির বিলুপ্তি করতে পারে। মানে অবসায়ন যেটাকে বলা হয়, অবসান করতে পারে। মানে এটাকে বলা টার্মিনেশন অফ a কোম্পানি। উইন্ডিং আপ a কোম্পানি এটা বলা হয় আরকি। তারপরে খরচের যত দায় সব কিন্তু প্রমোটরের উপরে বর্তাবে। তারপর কোম্পানি যদি গোপনে কোনো লাভ করে থাকে সেইটাও কিন্তু প্রবর্তকের নিকট থেকে আপনি আদায় করবেন। আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ডার হন, তাইলে যদি দেখেন যে কোম্পানি আপনারা যে কথা দিচ্ছে সেটা রাখে নাই, গোপন লাভ করছে, তখন আপনি তার কাছ থেকে আদায় আদায় করতে পারবেন। তারপর নিবন্ধন করে নাই কিন্তু এর আগে চুক্তি করে ফেলছে। হ্যাঁ? তখন চুক্তির পক্ষ ক্ষতিগ্রস্ত হইছে। এই দায় কিন্তু কোম্পানির প্রমোটার নিবে। তারপর দেউলিয়া হয়ে গেলে এই দায়ও কিন্তু কোম্পানির প্রমোটরের উপরে বর্তাবে। তারপরে কোন কোম্পানির প্রমোটর হচ্ছে মৃত্যু মইরা গেছে। কিন্তু তার ঋণ রেখে গেছেন। সে কিন্তু দায় থেকে মুক্তি পাবে না। তার সম্পত্তি বা উত্তরাধিকার যারা থাকবে তারা কিন্তু এই দায়ের অধীন থাকবে। এখন প্রমোটরের অধিকারও তো থাকবে। প্রমোটরের খালি দায়-দায়িত্ব থাকবে? আছে কিছু অধিকার আছে। সে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক লাভ করতে পারবে। কোম্পানির জন্য সে গঠনের জন্য যে কাজটা করে, সেই কাজটা করার জন্য সে তো কোম্পানির টপ টু বটম কোম্পানিকে আত্মপ্রকাশ করানোর জন্য প্রমোটররা সব কাজ করে। তখন তারা এটার বিনিময়ে পারিশ্রমিক নিতে পারবে। তারপরে তার যে বৈধ খরচ হয়, এটা কোম্পানিতে রেজিস্ট্রেশন করানোর জন্য মানে যোগাযোগ করার জন্য এই যে বৈধ তার খরচগুলা সেই খরচগুলা যেগুলো কোম্পানির স্বার্থে হয়, সেইগুলা কিন্তু সে পাবে। তারপরে ক্ষতিপূরণ। যদি কোনো বিবরণ কোম্পানির কোনো বিবরণে মিথ্যা দেয়, এ তাহলে কিন্তু আনুপাতিক হারে এই আপনার ক্ষতিপূরণের জন্য অন্য জায়গায় যদি কোনো মিথ্যা বিবরণের জন্য কোম্পানির প্রমোটর কোনো কাজ করে ফেলে, তখন কিন্তু সে ক্ষতিপূরণ দাবি করতে পারে। এখন আপনাদের মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে প্রসপেক্টাস। হোয়াট ইস প্রসপেক্টাস? প্রসপেক্টাস বলতে আমরা যা বুঝি যে আমরা ধরেন কোনো কোচিং সেন্টারের একটা ইয়ে নেই, এগুলাকে প্রসপেক্টাস বলা হয় না। এগুলাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। আমরা প্রসপেক্টাস বলতে কি বুঝবো এখন দেখব। প্রসপেক্টাস হইছে একটা লিমিটেড কোম্পানির একটা খুবই ইম্পোর্টেন্ট একটা দলিল। এইটার মাধ্যমে কোম্পানির মানে প্রকৃতি সবকিছু কোম্পানির শেয়ার, কোম্পানির কি প্রকৃতি সবকিছু আপনার বর্ণনা করা থাকে। এইটা কোম্পানি আইন ১৯৯৪ সালের ১৪২ ধারা অনুযায়ী কিন্তু প্রসপেক্টাসের বিষয়টা উল্লেখ আছে। এটা হচ্ছে শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল হলো প্রসপেক্টাস বা অনুষ্ঠানপত্র। মানে আপনি আপনার শেয়ার বিক্রি করতে যাচ্ছেন। বা আপনার শেয়ার বিক্রি করার দরকার নাই। আপনি ঋণপত্র এখন শেয়ার বিক্রি করে ফেলছেন। আপনার আরো টাকা চাই। এখন আপনি কি করবেন? ডিবেঞ্চার সেল করবেন। ডিবেঞ্চার সেল করার জন্য আপনাকে কিন্তু প্রসপেক্টাস দিতে হবে। এই যে দলিলটা আপনি জনসমক্ষে পেশ করবেন যে, "আসো আমার ঋণ কিনো। আমি তোমাকে এই সুবিধা দিব।" তখন এই দলিলটাকে বলা হয় প্রসপেক্টাস। এই প্রসপেক্টাসে কি থাকবে আমি আপনাদের একটু বলি। সেটা হচ্ছে কোম্পানির নাম থাকবে, কোথায় কাজ করে, কোম্পানির কার্যালয়ের ঠিকানা, কোম্পানিটা কি উদ্দেশ্যে হইছিল, মানে আপনার যে সংঘ স্মারকের কিছু বিষয়বস্তু সেটা থাকবে। তারপরে এখানে পরিচালক কারা, তাদের নাম, ঠিকানা মানে একেবারে সুস্পষ্ট একটা বর্ণনা থাকবে। আপনাদের কোম্পানির কত শেয়ার আছে, শেয়ারের সংখ্যা কত, শেয়ারগুলা কি প্রকৃতির, শেয়ারের শ্রেণী কি, তারপরে পরিচালকদের যোগ্যতা, পরিচালক কয়টা শেয়ার কিনছে, প্রত্যেক পরিচালকের কয়টা শেয়ারে ভাগ আছে। এরকম।
যোগ্যতা সূচক শেয়ার আছে, কিন্তু পরিচালকদের কিন্তু একটা নির্দিষ্ট যোগ্যতার শেয়ার কিনতে হবে। নাইলে কিন্তু সে পরিচালক হইতে পারবে না। কোম্পানির লভ্যাংশ বন্টনের নিয়ম। আপনার কোম্পানি লাভ করলে সেটা আপনি কিভাবে আপনাকে আপনি বন্টন করবেন সেটা লেখা থাকবে। তারপরে পরিচালক, ব্যবস্থাপক এদেরকে আপনারা কিভাবে নিয়োগ দিবেন? তারপরে পরিচালকদের পারিশ্রমিক, ভোট দিবে কিভাবে? ভোট দেওয়ার বিধিনিষেধ কি? এইটা। তারপর কোম্পানির প্রাথমিক যে খরচ হয় সেটা কি পরিমাণ হবে? মানে ফিক্স একটা ইয়ে হয় বলা যে কি বলে? উম অপারেটিং কস্ট যেটা আরকি। ফিক্স অপারেটিং কস্ট মানে প্রাথমিকভাবে যে খরচটা হয় ফিক্স এটা লেখা থাকবে। কোম্পানির লাভ ক্ষতি, বিগত বছর কি করছে সেগুলার বিবরণ। তারপরে পরিচালকরা আরো অন্যান্য সুবিধা, পরিচালকদের আপনার কি সুবিধা এগুলো সব। এরপরে আপনাদের আরো বিবরণ কোম্পানির ডিটেইল একদম উল্লেখ থাকবে প্রসপেক্টাস এর মাধ্যমে। মানে বলা যায় কোম্পানির যত তথ্য আছে, হ্যাঁ? সব এখানে দেয়া থাকবে প্রসপেক্টাসে। তার মানে আমরা যেটা বুঝলাম আগে আমরা প্রসপেক্টাস বলতে জানতাম যেকোনো একটা বিষয় যে উম কোন একটা মেডিসিন বা দেখবেন যে হাতে ধরায় দেয় একটা কাগজ। আমি আগে সেটা ছোটবেলায় প্রসপেক্টাস ভাবতাম। কিন্তু পরে যখন পড়লাম দেখলাম যে না প্রসপেক্টাস অন্য একটা বিষয়। ওইটা অ্যাডভার্টাইজমেন্ট। এটা প্রসপেক্টাস না। এখন কেউ যদি প্রসপেক্টাসে ত্রুটিপূর্ণ বিবৃতি থাকে বা মিথ্যা বিবরণ থাকে তখন একজন পরিচালকের দায়-দায়িত্ব কি হবে? আসলেই তার কোন দায়-দায়িত্ব আছে কিনা? আছে। যখন প্রসপেক্টাস এর মধ্যে যদি এই উম ইয়া মিথ্যা থাকে, সেই প্রসপেক্টাস প্রচারের সময় যে কোম্পানির পরিচালক ছিল, একে আপনি ধরতে পারবেন। এর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন। তারপরে হচ্ছে আ কি ব্যবস্থা নিতে পারবেন? যদি মিথ্যা তথ্য দেয়, তাইলে কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এই কোম্পানি আইনে ১৪৬ ধারা অনুযায়ী তখন কিন্তু তার ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা ৫,০০০ পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আরেকটা দিতে পারবেন আপনি ওইটা তো বললাম ফৌজদারি মামলার দায়। এখন দেওয়ানি মামলার দায়ও কত? যদি কোন ত্রুটিপূর্ণ বিবৃতি দেয়, কেউ কিনে ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু সে ক্ষতিপূরণ পাবে। এই কাজটা আপনার প্রসপেক্টাসে মিথ্যা তথ্য দিলে এই মানে অসুবিধাগুলা কোম্পানিকে পোহাইতে হবে। ২ ধরনের দায় হবে। একটা হচ্ছে ক্রিমিনাল লায়াবিলিটি, হ্যাঁ? আরেকটা হচ্ছে আপনার সিভিল লায়াবিলিটি। সিভিল লায়াবিলিটি তে পাবে হচ্ছে ক্ষতিপূরণ। আর ক্রিমিনাল লায়াবিলিটি মানে যদি প্রতারণামূলকভাবে কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনাকে প্রভোক করে এই জিনিসটা কেনার জন্য, শেয়ার কেনার জন্য, তখন কিন্তু আপনি মামলা করে ওই কাজ করে জেল খাটাইতে পারবেন। এটাও করতে পারবেন পরিচালকের বিরুদ্ধে। যে পরিচালক ওই সময় দায়িত্বে ছিল বা যিনি বলে না ভারপ্রাপ্ত মানে এইরকম ব্যক্তিকে বা কোম্পানির প্রমোটর যারা একে অথবা যে প্রসপেক্টাস ইস্যু করছে। ধরেন প্রসপেক্টাস এর সিগনেটরি আমি। আমি প্রসপেক্টাস দেখে সিগনেচার করে দিব। আমাকেও ধরবে। এরকম আরকি। আচ্ছা প্রসপেক্টাস ছাড়া কি পাবলিক কোম্পানি চলতে পারে না? পারে। এটা একটা সীমিত পরিসরে পারবে। যদি এরকম হয় তাদের পক্ষে আসলে প্রসপেক্টাস দেয়া এই মুহূর্তে সম্ভব না। কারণ প্রসপেক্টাস তো দেখলেনই। বিবরণ দিলাম। এটা একটা বিশাল ব্যাপার। আপনার একেবারে নাড়ি নক্ষত্র দিতে হবে। তখন ওই সময় যদি এটা দেয়া সম্ভব না হয় তখন বিকল্পভাবে একটা বিবৃতি দাখিল করতে পারবে। তো প্রসপেক্টাস আপনি বিলি করতে পারবেন না। তখন আপনি যখন শেয়ার বিক্রি করবেন, প্রসপেক্টাস এর মেইন উদ্দেশ্য তো শেয়ার বা ডিবেঞ্চার বিক্রির জন্য কিন্তু প্রসপেক্টাসটা দেয়। যে আপনি জেনে শুনে আমার জিনিসটা ক্রয় করেন। তখন আপনি ওই শেয়ার বা ডিবেঞ্চার যেদিন আপনি বিক্রি করবেন তার ৩ দিন আগে একটা হচ্ছে নিবন্ধন অফিসারের কাছে যাবেন, যায়ে একটা বিবৃতি দাখিল করবেন। তাইলেই হয়ে যাবে। তারপরে যদি এরকম হয় যে না আমি আমার যে শেয়ার গুলো সেগুলো আমার আত্মীয়স্বজনের কাছে বিক্রি করব। তখনও প্রসপেক্টাস এর দরকার নাই। এটার পরিবর্তে আপনি বিবৃতি দাখিল করতে পারবেন। মানে একটা বর্ণনা আকারে লিখবেন ওই বিষয়গুলাই। ওই প্রসপেক্টাস একটা আনুষ্ঠানিক ব্যাপার। এটা অ্যালাউ হয়ে আসার ব্যাপার থাকে। কিন্তু এটাতে থাকে না। বিবৃতি যেটা। তো এই হচ্ছে প্রসপেক্টাস ছাড়াও যে মানে শেয়ার আপনি বিক্রি করতে পারবেন এই ৩ টা ক্ষেত্রে। যদি প্রসপেক্টাস ব্যবস্থা করতে না পারেন, প্রসপেক্টাস বিলি করতে পারলেন না, আপনার সম্ভব না। তখন ৩ দিন আগে গিয়ে আপনার নিবন্ধকের কাছে বিবৃতি দিবেন। আর যদি হয় যে না আমরা আত্মীয়স্বজনের কাছে বিক্রি করব, দূরের লোক না, তারা জানে আমাদের কোম্পানি সম্পর্কে। যে তখন একটা ফর্মালিটি মেইনটেইন করে প্রসপেক্টাস এর পরিবর্তে আপনি জাস্ট একটা বিবৃতি দিবেন। সেই হয়ে গেল আপনার ওইটাকেই প্রসপেক্টাস হিসেবে ধরে নেওয়া হবে। এখন আসেন সংঘ স্মারক, সংঘবিধি এখানে একটা প্রশ্ন আছে। এটা ভীষণ ইম্পোর্টেন্ট এটা আসে। এখন ওইটা
সবকিছু তো পড়ানো সম্ভব না, আমি খুবই অল্প স্বল্প পড়াচ্ছি। যে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা লেখার সময় যদি এগুলো মনে রাখতে পারেন তাইলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। সংঘ স্মারক তো আমি বললাম যে কোম্পানির মূল দলিল হচ্ছে সংঘ স্মারক। এটা হচ্ছে কোম্পানি আইনের ২ ধারাতে আছে যে কোম্পানির এই মূল যে স্মারক যে দলিল সেটাই হচ্ছে সংঘ স্মারক। সেখানে কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির পরিধি, কোম্পানি কি, কি কাজ করবে, পরিকল্পনা কি এগুলো উল্লেখ থাকবে। আর সংঘ বিধি তো আপনাদেরকে পরে পড়াচ্ছি। আগে সংঘ স্মারকের উদ্দেশ্য আমরা শুনি। সংঘ স্মারকের উদ্দেশ্য তো বললাম যে কোম্পানির ধরনটা কি? কোম্পানি কি ধরনের ব্যবসা করবে? এটা কি লিকুইডের ব্যবসা করবে? কেমিক্যালের ব্যবসা করবে? নাকি ইট বালুর ব্যবসা করবে? নাকি খাবারের ব্যবসা করবে? এইটাই হচ্ছে আপনি সংঘ স্মারকে উল্লেখ থাকবে। তারপরে আপনাদের কোম্পানির ভবিষ্যৎ প্ল্যান কি? আপনারা এখন এই মূলধনে আছেন, কোথায় যাবেন? আপনাদের কোথায়, কোথায় কি, কি পরিকল্পনা করার ইচ্ছা আছে? আর কি, কি আপনাদের ব্যবসায় আপনারা এড করবেন? হ্যাঁ? বা কি, কি বর্জন করবেন? তারপরে কোন কাজগুলা কোম্পানি করতে পারবে না, কোম্পানির ক্ষমতার বাইরে, সেগুলো আপনি লিপিবদ্ধ করবেন এবং কোনগুলা করতে পারবেন, সেগুলো আপনি লিপিবদ্ধ করবেন। তারপর কোম্পানির কর্মচারীদের যে কি শেয়ার হোল্ডারদের স্বার্থ কি হবে? এগুলা উদ্দেশ্য সংঘ স্মারকের মধ্যে কিন্তু অবজেক্ট ক্লজ থাকে। মানে উদ্দেশ্য থাকেই। ও উদ্দেশ্যতে আপনি সম্পূর্ণ কিছু লিপিবদ্ধ করবেন। তারপর কাজ কি করবে? এই কাজের পরিধি সম্পর্কে বর্ণনা ওইখানে কিন্তু উল্লেখ থাকতে হবে। এটাই হচ্ছে সংঘ স্মারকের মানে মূল বিষয়। তারপরে সংঘ স্মারকের প্রকৃতিটা কি? আপনার সংঘ স্মারকের টাইপটা কি আরকি? বিষয়বস্তুটা কি হবে? সংঘ স্মারকে কোম্পানির নামটা উল্লেখ থাকবে। আপনার কোম্পানির যে নামে আপনি পরিচয় করাবেন সেই নামে এবং লিমিটেড কথা অবশ্যই থাকবে। যদি সেটা লাভজনক, অলাভজনক কোম্পানি না হয়। লাভজনক হইলে লিমিটেড কথা থাকতে হবে। একমাত্র লিমিটেড কথা বিবর্জিত হইতে পারে একমাত্র অলাভজনক ক্ষেত্রে। মানে দাতব্য চিকিৎসালয় ওই যে যেগুলো আমি আগে আলোচনা করলাম। তারপরে সংঘ স্মারকে কোম্পানির উদ্দেশ্য সম্পর্কে আপনার বর্ণনা করতে হবে। একটু আগে উদ্দেশ্যগুলো আমি বলে দিলাম। যে কিভাবে কি, কি উদ্দেশ্য, সে কিসের ব্যবসা করবে, তার পরিধি কি, সে কিভাবে তার শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করবে এইসব। তারপর কোম্পানির ঠিকানা কি হবে সেটা আপনি উল্লেখ করবেন। কোম্পানির কত শেয়ার আছে সেটা উল্লেখ করতে হবে। এই শেয়ারগুলো কত ভাগে বিভক্ত, কি শ্রেণীর শেয়ার এরকম। তারপর মূলধন কত আছে কোম্পানির তারপর এইরকম উল্লেখ থাকতে হবে। কোম্পানির যদি ঋণ থাকে মানে দায় থাকে সেইগুলো আপনি বর্ণনা করবেন কার কাছে এই দায়গুলো আছে। কত টাকা দায় আছে। তারপরে হচ্ছে সবার সম্মতি উল্লেখ থাকবে। সবাই এখানে এই যে পরিমাণ শেয়ার ক্রয় করবে কোম্পানিতে কিন্তু মানে আপনার শেয়ার যে আপনি কত পার্সেন্ট শেয়ার আছে আপনার, আপনি কত টাকা দিচ্ছেন সেই অনুযায়ী আপনার শেয়ার কত হয় ওই জিনিসটা আপনার উল্লেখ থাকতে হবে। এই হচ্ছে সংঘ স্মারকের যে বিষয়বস্তু বা প্রকৃতি এটা বললাম। এখন আসেন সংঘবিধি। সংঘবিধি হচ্ছে ওই যে বললাম যে পরিচালনা কিভাবে করবে? সংঘ স্মারকে যে জিনিসগুলো লেখা আছে সেইগুলো আমি কিভাবে হ্যান্ডেল করব বা কিভাবে আমার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করব, কোম্পানিকে কিভাবে চালাবো। ওগুলা তো আপনার আ দেখা যায় যে আমরা পড়ছি না যে প্রসিডিউরাল ল তারপরে সাবস্টেনটিভ ল ওটা হচ্ছে সাবস্টেনটিভ ম্যাটার। আর এখন কোম্পানির সংঘবিধিটা হচ্ছে প্রসিডিউরাল ম্যাটার যে আমি কিভাবে চালাবো। তো কোম্পানি যে চলবে, কোম্পানির আভ্যন্তরীণ যে পরিচালনা সংক্রান্ত বিধিবিধান, হ্যাঁ? এইটাই হচ্ছে সংঘবিধি বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এইখানে আপনার এই কোম্পানির মধ্যে কি, কি কাজ কিভাবে করবেন সেটা থাকবে। সংঘবিধির যে বৈশিষ্ট্য সেটা আমি বলতেছি। কি, কি মানে বিষয়বস্তু। সেটা হচ্ছে আপনি প্রতিদিনের কাজ পরিচালনা, প্রতিদিন কি পদ্ধতিতে আপনার কোম্পানিতে কাজ শুরু হবে, সেগুলা কিভাবে এক্সিকিউট হবে। তারপরে পরিচালক কতজন হবে, পরিচালক কিভাবে নিয়োগ পাবে, হ্যাঁ? পরিচালকের ক্ষমতা কি হবে, কর্তব্য কি হবে, পরিচালককে কত পার্সেন্ট শেয়ার কিনতে হবে। পরিচালক কত বছর বয়সে আপনার রিটায়ারমেন্ট এ যাবে বা পদত্যাগ করবে বা কি অপরাধ করলে তাকে বহিষ্কার করা হবে এই সমস্ত নিয়ম। কর্মচারী কর্মকর্তা আপনি কিভাবে নিয়োগ দিবেন? হ্যাঁ, তাদের বেতন ভাতা কি হবে? আপনি কখন আপনাকে কোম্পানিকে অডিট করাবেন? হ্যাঁ, ম্যানেজিং এজেন্ট কি হবে? কোম্পানির ম্যানেজার কিভাবে নিয়োগ দিবেন? তারপর সলিসিটর এই যে আইনজীবী আর কি, ওকে কিভাবে নিয়োগ দিবেন? ওইগুলা এখানে উল্লেখ থাকবে। মূলধনের পরিমাণ থাকবে, ধরন থাকবে। আপনার মূলধনের ওইখানে ওইটাও আছে। সংঘ স্মারকেও এটা আছে, সংঘ বিধিতেও আছে। মূলধন কত? মূলধনগুলা কি প্রকারের? মূলধন কিভাবে বাড়বে, কিভাবে কমবে? হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট পন্থা আছে। সেইটা এখানে উল্লেখ থাকবে। সর্বনিম্ন মূলধন কত?
এটার পরিমাণ কত, তারপরে শেয়ার কে কত শেয়ার কিনতে পারবে, তাদের অধিকার, তারপর দায় দায়িত্ব, তারপর সভা কয়দিনে কয়টা হবে, বছরে একটা সভা অবশ্যই করতে হয়, কিন্তু বড় কোম্পানির ক্ষেত্রে অনেক সময় আরো বেশি সভা করতে হয়। তারপর হিসাব রক্ষণ, আপনার অডিটিং কিভাবে হবে, আপনি কিভাবে নিরীক্ষক দ্বারা পরীক্ষা করাইবেন, তারপরে কিভাবে কোম্পানির ফান্ড ক্রিয়েট করবেন, হ্যাঁ মানে তহবিল সৃষ্টি করবেন, তারপর কিভাবে ঋণ নিবেন, ঋণ পরিশোধ করবেন কিভাবে, তারপর লাভ কিভাবে আপনি শেয়ার হোল্ডারকে দিবেন বা কোম্পানির পরিচালকের মধ্যে আপনার বন্টন হবে। তারপর কোম্পানি যদি সমস্যায় পড়ে বা বিলুপ্ত করার প্রয়োজন পড়ে তখন কোন পদ্ধতি অনুসরণ করবেন। এইগুলো হচ্ছে সংঘবিধির নিয়ম এবং আরো অনেক বিধি থাকতে পারে। এগুলো হচ্ছে প্রাইমারি। তার মানে আমরা বুঝলাম যে সংঘ স্মারক হচ্ছে মূল দলিল, কিন্তু সংঘ দলিলও কিন্তু সংঘ বিধিও কিন্তু একটা ভালো খুবই মানে প্রয়োজনীয় দলিল। এটার দ্বারা হচ্ছে সংঘ স্মারকের কাজগুলা কিভাবে করবে এইটা উম উল্লেখ থাকে। অ্যাকচুয়ালি সংঘ স্মারকের অধীনেই কিন্তু সংঘ বিধি থাকে। সংঘ স্মারক যদি না থাকে তাহলে সংঘ বিধির তো প্রশ্নই আসে না। মানে আপনার বাবা না থাকলে তো আপনার অস্তিত্ব থাকে না। ওই সংঘ স্মারকটা হচ্ছে এইটা। মেইন দলিল। তারপরে এটার অধীনে আপনার সংঘবিধি। সংঘবিধি কিন্তু সংঘ স্মারককে ব্যাখ্যা করে। এটা মনে রাখবেন। কারণ সংঘ স্মারক বললাম না যে সাবস্টেন্টিভ নেচার, ইন নেচার। এখন আমি কাজটা কিভাবে করব? আমি ডাক্তারকে ডাকবো। ওইটা কি ডাক্তারখানায় যায়া আমি ডাক্তার দেখাবো? নাকি উনাকে কলে নিয়ে আসবো? নাকি কোনো ফ্রি সেন্টারে গিয়ে দেখাবো? এইটা আমি এই যে এই সংঘবিধিতে লেখা থাকবে। কিন্তু ওই ধরেন লেখা থাকলো ডাক্তার দেখাবে। কিন্তু এইটা কিভাবে এক্সিকিউট করবে? মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এটাই হচ্ছে সংঘবিধি। এখন সংঘবিধি, সংঘ স্মারকের পার্থক্য আছে। আপনারা ২-১ টা পার্থক্য শোনেন। সংঘ স্মারককে বলা হয় ইংরেজিতে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর সংঘ বিধিকে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই পার্থক্যটা আপনারা লিখতে পারেন। এটা সংঘ স্মারক হচ্ছে মূল দলিল। আর সংঘ বিধি হচ্ছে মূল দলিল কিভাবে সম্পন্ন তার কাজ সম্পন্ন করবে সেই বিষয়ে উল্লেখ থাকে। সংঘ স্মারক কিন্তু আপনার নিবন্ধন করতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু সংঘ বিধি আপনার নিবন্ধন করা কোনো বাধ্যতামূলক বিষয় না। আর গুরুত্বর দিক থেকে কিন্তু সংঘ স্মারকের অবস্থান হচ্ছে ১ম আর সংঘ বিধির অবস্থান হচ্ছে ২য়। সংঘ স্মারক আর সংঘ বিধির মধ্যে ধরেন কোনো একটা প্রবলেম দেখা দিল, বিরোধ দেখা দিল, একটা কনফ্লিক্ট অ্যারাইজ করলো, তখন কিন্তু সংঘ স্মারক প্রাধান্য পাবে। মানে সাবস্ট্যান্টিভ লটাই প্রাধান্য পায়। তারপর হচ্ছে সংঘ স্মারক আর সংঘ বিধির মধ্যে কোনো বিরোধ দেখা দিলে সংঘ বিধি প্রাধান্য পাবে না। আচ্ছা, এটা উল্টাভাবে লিখছে আরকি। এরপর হচ্ছে সংঘ স্মারক সংশোধন করা কিন্তু জটিল। কারণ ওদের সংশোধন করতে গেলে আপনাকে আবার নিবন্ধকের কাছে যাইতে হবে। ওই ঝামেলাটা আবার পোহাইতে হবে। এজন্য এটাকে সংশোধন করাটা জটিল। আপনাকে মিটিং এ বসতে হবে। বসে আপনার এটা সংশোধন করতে হবে। কিন্তু সংঘ বিধি সংশোধন করা কিন্তু খুব সোজা। এটা তুলনামূলক সোজা আরকি। অনেক সোজা। তারপর আইনের বিচারে হচ্ছে সংঘ স্মারক হচ্ছে একেবারে মূল দলিল। একেবারে সাবস্টেন্টিভ মানে ডকুমেন্ট বলা হয়। প্রাইমারি ডকুমেন্ট। আর সংঘবিধি কিন্তু এতটা মূল না। এটা যেকোনো সময় কিন্তু চেঞ্জ করতে পারে দরকার দরকার পড়লে। এই হলো পার্থক্যগুলা। মানে মেইন দলিল হচ্ছে সংঘ স্মারক এবং সংঘবিধি হচ্ছে ২য় প্রধান দলিল। এটা ১ম প্রধান দলিল হয় না। কারণ কোম্পানির জন্ম হওয়ার সাথে সাথেই তার হচ্ছে সংঘ স্মারক থাকতে হবে। সংঘবিধি আপনার এই তার পরে করে। সংঘ স্মারকের আগে সংঘবিধি কখনো করে না। আচ্ছা, এই যে একটা বিষয় যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এমন একটি দলিল যা একটি কোম্পানির গঠনতন্ত্র প্রকাশ করে। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এর এটা আমি আপনাদের কিন্তু বুঝাইলাম যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কোম্পানির হচ্ছে নাম থাকবে, উদ্দেশ্য থাকবে, ঠিকানা থাকবে, শেয়ার থাকবে, শেয়ার কতগুলা, কে কতগুলা ক্রয় করবে, মূলধন থাকবে। এটা কি কোম্পানির যে একটা স্ট্রাকচার, যেটা মেইন স্ট্রাকচার, কোম্পানি কি ব্যবসা করবে, কেন করবে, উদ্দেশ্য কি, এইগুলা। আর উ এটা উল্লেখ থাকবে। তাইলে বুঝা যাচ্ছে যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা সংঘ স্মারকটা কি? এটা হচ্ছে গঠনতন্ত্র বা স্ট্রাকচারাল একটা অ্যা ম্যাটার। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচারটা কি কাজ করবে, কখন কি কাজ করবে, কিভাবে করবে সেইটা হচ্ছে বর্ণনা থাকবে। যেটা আপনার বৈশিষ্ট্যটা একটু আগে আমরা সংঘবিধির লিখলাম। এই ২ টা বৈশিষ্ট্য উল্লেখ করবেন। করে পরে লিখবেন যে দেখা যাচ্ছে যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে একটি কোম্পানির গঠনতন্ত্র প্রকাশ করে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানির পরিচালনার নীতি প্রকাশ করে বা নীতিসমূহকে ধারণ করে বা এরকম। প্রশ্নটা এরকম, এজন্য আমি বললাম আরকি আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য। মানে বিষয় একটাই কিন্তু আপনাদের লেখার নীতিটা আরকি একটু ডিফারেন্ট হবে।
আচ্ছা, আপনার তারকুনস নীতি পড়ছেন? ওই একটু আগে পড়াইছি যে আভ্যন্তরীণ পরিচালনা নীতি, এটা কিন্তু তারকুনস নীতি। যে পরিচালকরা করবে নিয়মের ওই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী কিন্তু সব কাজ করবে। যদি আপনি কোনো কোম্পানি কাজ করে, তাহলে আপনি স্বাভাবিকভাবেই ধরে নিবেন যে কাজটা নিয়ম মতো হইছে। মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী হইছে। কাজেই যদি কোনো গরমিল হয়, গিয়ে ঠাস করে একজনের নামে মামলা করতে পারবে না। কোম্পানি পুরা মানে প্রধান কোম্পানির বিরুদ্ধে মামলা করতে হবে। এইটাই কিন্তু আভ্যন্তরীণ পরিচালনা নীতি। ধরেন কোন কোম্পানির পরিচালক মঙ্গলের জন্য, কোম্পানির যে ভালো হবে এই জন্য একটা চুক্তি করলো। কিন্তু দেখা গেল চুক্তিটা করার পরে কোম্পানির ক্ষতি হইছে। এখন আপনার এই কোম্পানির পরিচালকরা গিয়া তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলা করতে পারবে না। মানে বা শেয়ার হোল্ডাররা। কারণ সে ভালোর জন্য করছে। এই নীতি ওদেরকে মানে বার করবে। কিন্তু যদি দেখা যায় যে সে প্রতারণা করছে উদ্দেশ্য করে, হুম? এবং সে জানে যে এটাতে কোম্পানির ক্ষতি হবে। ক্ষতির জন্যই সে এটা করছে। ফলস বনাম হরবোটাল মামলাটা আপনারা পড়বেন। ওইটাতে দেখবেন যে কি করে। যে একটা জমি, হ্যাঁ, বেশি দামে, কম দাম তার মেইনলি দামটা কম। কিন্তু বেশি দামে গিয়া জমিটা কোম্পানি কিনে। এতে কোম্পানির ক্ষতি হয়, মানে লস হয়। তখন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা গেছে। এটাকে প্রতারণার আশ্রয় নিছে। কিন্তু প্রতারণা প্রমাণ যদি না হয়, তাইলে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এটা সম্ভব না। আরেকটা হচ্ছে যদি ক্ষতি হয় ভুল বিবরণের কারণে, ওটা হচ্ছে প্রসপেক্টাস এর বিষয়। এখন খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস, লাস্ট, আপনাদের টাইম নাই। ২-৪-৫ মিনিট আমি বুঝাই। লিকুইডেটর বা অবসান, কোম্পানি যেরকম সৃষ্টি হয় সেরকম ভাবে কোম্পানিকে বিলুপ্তও করা যায় বা টার্মিনেশন করা যায়। এখন এই টার্মিনেশনটা আমি কিভাবে করব বা আমরা কোম্পানির মালিকরা কিভাবে করব বা সাধারণত কোম্পানির মালিকরা কিভাবে করে, এই টার্মিনেশনটা আমরা দেখব বা শুনবো আরকি। প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে আসলে লিকুইডেটর বা অবসায়কটা কে? কোম্পানি উইন্ডিং আপ এর জন্য বা বিলুপ্ত হওয়ার জন্য আপনার কোম্পানির সম্পদ কতটুক আছে, দেনা কতটুক আছে, পাওনা কতটুক আছে, এগুলো আদায় করবে বা হিসাব করবে। এই কাজটা যিনি করেন তিনিই হচ্ছেন কোম্পানির অবসায়ক। উনার কাজ হচ্ছে কোম্পানির অবসানের জন্য সমস্ত কোম্পানির সম্পদগুলার হিসাব করবে। তারপর কি, কি ঋণ আছে এটা হিসাব করবে। তারপরে দেনা আপনার আপনি কোথায় টাকা পান এটা হিসাব করবে। করে সমস্ত কিছু একত্রিত করে আপনার কোম্পানিকে অবসায়ন করবে। এই অবসায়নের জন্য কিন্তু কয়েকটা পথ আছে। আপনারা হুম, স্বেচ্ছাকৃতভাবে কোনো কোম্পানির যারা সদস্য, হ্যাঁ? প্রমোটর আছে, পরিচালক আছে, তারা কিন্তু এটারে আপনার অবসান করতে পারে। আবার পাওনাদার বেশি অনেক পাওনাদাররা চাচ্ছে যে কোম্পানি আমার পাওনা দিচ্ছে না। তারা কিন্তু কোম্পানির বিলুপ সাধন করতে পারে। আবার আদালতের মাধ্যমে আপনি করতে পারেন। কিন্তু প্রসিডিউর একটাই, লিকুইডেটর আপনার নিয়োগ দিতে হবে। লিকুইডেটরই আপনার মেইন কাজটা করে। এই কোম্পানির যেখানে, যেখানে টাকা পায়, হ্যাঁ, কোম্পানিটাকে সে পুরা ক্যাশ করে ফেলে। ক্যাশ করে যেখানে, যেখানে টাকা পায় টাকা দেয়। কার টাকা বেশি জরুরি তার টাকা আগে পরিশোধ করে। কার টাকা কম জরুরি তার টাকা পরে পরিশোধ করে। এইভাবে কোথায়, কোথায় তার দায় আছে, কোথায় আপনার পাওনা আছে সেটা আদায় করে। আদায় করে কোম্পানিটাকে পুরাপুরি এনক্যাশ করে কোম্পানিটাকে আপনার অবসান করে। মানে একদম জিরো করে বিলুপ্ত করে। এটার দায় যেটা থাকে, ঋণ যেটা থাকে, এখন আমরা একটু পড়ি যে কোম্পানির অবসায়কের যে কিভাবে কোম্পানির হইতে পারে, অবসানের পথটা কি? আমি একটু পথ বললাম যে সদস্যরা ইচ্ছাকৃতভাবে করতে পারে, আবার পাওনাদাররাও করতে পারে। আবার আদালতও কি করতে পারে? বিলুপ্ত করতে পারে। যদি আমি স্বেচ্ছাকৃতভাবে আপনার আ বিলুপ করতে চাই, কি, কি করতে হবে? কোম্পানির ধরেন এরকম আছে, কোন কোম্পানির মেমোরেন্ডাম বা ওই যে সংঘ স্মারকে উল্লেখ থাকে যে কোম্পানি ২০ বছর কাজ করবে। তারপরে এই কোম্পানি বিলুপ্ত হবে। তখন আমরা আরেকটা কোম্পানি গঠন করব বা আর কোন কোম্পানি গঠন করব। এটা সার্ভিস দেবে ২০ বছর। এরকম হইলে কিন্তু আপনার নির্দিষ্ট সময় পরে আপনার সহজেই বিলুপ্তির জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। তারপরে ধরেন যদি এরকম থাকে যে এরকম ঘটনা ঘটলে বা অন্য কোন কোম্পানি এরকম একটা কোম্পানি যদি বাংলাদেশে আসে, তাহলে আমরা আমাদের কোম্পানি বিলুপ্ত করে আমাদের টাকা আমরা ওই কোম্পানিতে ইনভেস্ট করব। তখনও কিন্তু আপনারা ওই ঘটনা যদি ঘটে যায় তাহলেও কিন্তু আপনারা এই কোম্পানি বিলুপ্ত করতে পারবে। তারপরে হচ্ছে যে কোম্পানিগুলো লাভ দিচ্ছে না বা বিভিন্ন কারণে কোম্পানির মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, ওরা বিলুপ চায়। তখনও বিলুপ্ত করতে হবে। তারপর কোম্পানি যদি অনেক ঋণগ্রস্ত হয়ে যায়, তখনও কিন্তু কোম্পানি
ইয়ে করতে পারে যে আমার ঋণ টিন সব দিয়া আমার ভিক্ষা সামলাই, মানে কুত্তা সামলাই, এবার ভিক্ষা নেওয়া রাইখা কুত্তা সামলাই আমি কোম্পানি বন্ধ করে দিব। কারণ এত ঋণ হয়ে যাচ্ছে, এটা সামলাইতে পারা যাচ্ছে না। দায় দিন, দিন বাড়তেছে। তখন কিন্তু এই কাজগুলা জন্য আপনার কোম্পানি মেইনলি বিলোপ করা যায় এবং করতে পারে। বিলোপ যদি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোম্পানি বিলুপ্তের জন্য কিন্তু ১০ দিনের মধ্যে আপনি সরকারি গেজেটের মাধ্যমে আপনার বিজ্ঞপ্তি দিবেন। যে জেলায় কোম্পানি অবস্থিত বা যে স্থানে অবস্থিত ওইখানে আপনার বিজ্ঞপ্তিটা দিতে হবে। তারপরের কাজ হচ্ছে আপনার লিকুইডেটর বা অবসায়ক। যিনি এই কোম্পানির অবসায়ন বা টার্মিনেশন এর কাজটা করবেন তাকে নিয়োগ দিবেন। তারপরে উনি যখন লিকুইডেটর আপনার নিয়োগ দিবেন তখন তাকে কত টাকা বা পারিশ্রমিক দিতে হবে কিন্তু। ওই পারিশ্রমিকটাও নির্ধারণ করতে হবে। তখন আপনি যেই মুহূর্তে লিকুইডেটর বা অবসায়ক নিয়োগ দিবেন, ওই মুহূর্তে পরিচালক যারা আছে, তাদের কিন্তু ক্ষমতা শেষ হয়ে যাবে। ওইখানে আর তাদের কোনো নাক গলানো চলবে না। সমস্ত কিছু চলে যাবে লিকুইডেটর এর হাতে। উনি তখন সমস্ত কোম্পানির কত সম্পদ আছে, কত ঋণ আছে, কত পাওনা আছে, এগুলা হিসাব করে যার, যার পাওনা ঋণ সবাইকে বুঝায় দিয়ে কোম্পানি টার্মিনেট করে দিবে। এরপরে হচ্ছে এখন লিকুইডেটর আপনি নিয়োগ দিলেন। এখন লিকুইডেটর কি করবে? একটা সাধারণ সভা মানে সকলকে আহ্বান করে একটা সভা আপনার ইয়ে করবে, উম ডাকবে। এই বিলুপ্তির প্রক্রিয়া যদি ১ বছরের বেশি সময় ধরে চলে, তাইলে কিন্তু এই ৯০ দিনের মধ্যে মানে ১ বছরের বেশি ২-৩ বছর হয়ে যাচ্ছে। আপনার কোম্পানির ওইসব কর্মকাণ্ড চলতেছে। ঋণ আদায় করতে পারতেছে না, পাওনাদারকে দিতে পারতেছে না। ১-১.৫ বছর হয়ে যাচ্ছে। তখন কিন্তু এই প্রতি বছরে একটা সভা করলে হবে না। তখন প্রতি উম ৯০ দিনের মধ্যে প্রতি বছর শেষ হবে তার ৯০ দিনের মধ্যে কিন্তু আপনারা ওই সভা আহ্বান করতে হবে। সভা আহ্বান করে এই সবার কাজ কি? আলোচনা করবে। কতদূর কাজ আগাইছে, কি সমাচার এগুলা। তারপরে যদি লিকুইডেটর এর কাজ একেবারে শেষ হয়ে যায় যে আমার কাজ এখন শেষ, তখন আরেকটা সভা আহ্বান করবে। করে তার বিস্তারিত আ উম কিভাবে, কিভাবে তার ঋণ আদায় করবে, কিভাবে সম্পত্তি বন্টন করবে এইটা উল্লেখ করবে। তার এই যে বিবরণীটা। তারপরে তারপরে এটার পরে আপনার কাজ শেষ হয়ে গেলে নিবন্ধকের কাছে আবার যাবে। যায়ে আপনার ১ সপ্তাহের মধ্যে নিবন্ধকের কাছে আবার আবেদন করবে যে আমার কোম্পানির আমি বিলুপ্তি কামনা করি। তখন কিন্তু নিবন্ধক কি করবে? এটাকে অ্যালাও করে দিবে বা গ্র্যান্ট করে দিবে। তখন আপনার কোম্পানি বিলুপ্ত হবে। সেম ভাবে এটা হচ্ছে কোম্পানির যারা মানে এই সদস্য তাদের কথা বললাম। তারা কিভাবে বিলুপ্ত সাধন করে। সেম ভাবে কিন্তু পাওনাদাররাও বিলুপ্ত সাধন করতে পারে। পাওনাদাররাও সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, তারা সভা অনুষ্ঠান করবে, বিজ্ঞপ্তি দিবে। বিজ্ঞপ্তি দিয়ে লিকুইডেটর আবার নিয়োগ দিবে। লিকুইডেটর পরবর্তী সময়ে সেম কাজটাই করবে। তারপরে হচ্ছে আদালতের মাধ্যমে। আদালতের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আদালতও কিন্তু লিকুইডেটরই একটা বিজ্ঞপ্তি দেওয়ার পরে লিকুইডেটর নিয়োগ করে। লিকুইডেটর যা করে মানে অবসায়ক। অবসায়ক যা করে তাই আপনার ওই মেনে নিতে হবে। কারণ লিকুইডেটর নিয়োগ দেওয়ার পরে কিন্তু আপনার আর কোন দায় থাকে না। এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে কোম্পানি যে এই যে লিকুইডেটর বা অবসায়ক কিভাবে আপনার এই কোম্পানির কে দায়মুক্ত করে কোম্পানিটাকে সে মানে উইন্ড আপ করে। মানে টার্মিনেট করে। ১ম এ হচ্ছে এই কোম্পানির যে অবসায়ক লিকুইডেটর তার পারিশ্রমিক, তার যে কাজ করবে সেই কাজের কত খরচ হয় এটা হিসাব করবে। তারপর আপনি কি ট্যাক্স দিছেন না এটা হিসাব করবে। এগুলা পরিশোধ করবে। তারপর কোম্পানির যে নিম্ন কর্মচারী মানে ৪র্থ, ৩য় শ্রেণীর কর্মচারী যারা আছে এদের টাকা পরিশোধ করবে। তারপর তারপরও কর্মকর্তা, কর্মচারী যদি কেউ মরে যায় বা অক্ষমতাজনিত কোনো তাদের ক্ষতিপূরণ থাকে ওইটা পরিশোধ করবে। তারপরে কারো যদি অবসর ভাতা বা ভবিষ্যৎ তহবিল থাকে, গ্র্যাচুইটি থাকে ওগুলা পরিশোধ করবে। তারপরে পরিশোধ করবে যে কোম্পানির যে তদন্ত হয়, কোম্পানিতে কিন্তু একটা ইনভেস্টিগেশন হয়। পরিদর্শক আসে। তো ওই পরিদর্শকের খরচ দিবে। তারপরে জামানতযুক্ত দায় মানে আপনি যে ঋণগুলা মর্টগেজ রেখে নিছেন ওগুলা পরিশোধ করবে। তারপর হচ্ছে জামানতবিহীন দায় যেগুলো আপনি মর্টগেজ ছাড়াই ঋণ পাইছেন সেগুলা পরিশোধ করবে। তারপরে অন্যান্য দায় পরিশোধ করবে। সব শেষে পরিশোধ করবে যারা মূলধন দিছিল, প্রমোটরদের অর্থ। বুঝছেন? কিভাবে একজন লিকুইডেটর একটা কোম্পানি অবসায়কের ক্ষেত্রে টাকাটা কিভাবে বন্টন করে ১ম এ। ১ম খরচটা কার কাছে যায়? তার নিজের খরচ। তারপরে ট্যাক্স দেয়। তারপরে ৩য়, ৪র্থ শ্রেণীর বেতন দেয়। হ্যাঁ? তারপর কর্মকর্তা-কর্মচারী যারা মরে গেছে বা অক্ষম তাদের ক্ষতিপূরণ দেয়। তারপরে কারো যদি অবসর ভাতা থাকে তাদেরকে দেয়। তারপরে দেয় হচ্ছে এই কোম্পানিতে যারা যে ইনভেস্টিগেটর আসবে তার খরচটা দেয়। তারপর ঋণ। মর্টগেজ বিহীন বা মর্টগেজ সহ যে দায়গুলা থাকে সেগুলা পরিশোধ করে পরে গিয়া পরিচালক যারা মূলধন দিছে তাদের টাকা দেয়।
তো এটা কি আপনারা বুঝতে পারছেন ক্লাসটা? আছেন নাকি কেউ? আপনারা ক্লাসটা আমি আপনাদেরকে আজকে বেশি কিছু জিজ্ঞাসা করছি না কারণ সিলেবাসটা অনেক বড়। আমার অনেক কম সময়ে অনেক বেশি আলোচনা করতে হবে। এজন্য আপনাদেরকে ক্রস কোয়েশ্চেন করলাম না। এখন আপনারা আশা করি লিখতে পারবেন। আর আগেও আপনারা নিশ্চয়ই পড়ছেন। তো ঠিক আছে আমি তাহলে গেলাম, হ্যাঁ? আপনারা ভালোভাবে পরীক্ষা দিয়ে। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ধন্যবাদ ম্যাম। জি, ওয়ালাইকুম সালাম। ওকে।